হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার সিজন 1 অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন, তার এপিসোড নাম্বার 14। এর আগের যে 13টি এপিসোড আপনারা দেখেছেন, তাদের এক্সপিরিয়েন্স আমরা শুনিয়েছি। প্রত্যেকের আলাদা আলাদা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শুনিয়েছি, এবং যেটার আয়োজনের দায়িত্বে ছিলেন জিৎ শাহ এবং শ্রাবণী বিনয় বোস, এবং অন্যতম গ্রুমারের ভূমিকায় ছিলেন শালিনী ভট্টাচার্য। এবার এখানে যে কয়জন আছে মডেলস আমরা দেখতে পাচ্ছি, 4জন ফিমেল এবং একজন মেল মডেল। প্রত্যেকের এক্সপিরিয়েন্স এখানেও আমরা শুনবো, এবং তাদের এক্স ক্রিয়েশনকে ঘিরে কি এক্সপিরিয়েন্স আছে সেটাও আমরা জানবো। চলো লেটস স্টার্ট। নাম আর পরিচয়টা দিয়ে এবং নিজের সম্পর্কে কিছু জানাবো। হ্যালো, আমার নাম টুম্পা কুন্ডু। আমি হাওড়া থেকে এসেছি। আমি একজন বিজনেস ওনার বাই প্রফেশন। বাট আমি একজন মডেলও বটে। মানে আমার মডেলিংটা আমার কাছে একটা প্যাশন। মানে আমি এত মানে ছোটবেলা বলে না মানে যদি ছোটবেলা থেকে বা কখনো আমাদের মনের মধ্যে কোনো কিছু একটা আমাদের প্যাশন যদি বসে যায় আল্টিমেট সেটা কিন্তু পূরণ হয়। তো এক্স ক্রিয়েশন আমাকে সেই জায়গাটা দিয়েছে। মানে আই এম সো মাচ হ্যাপি কি আমি এরকম একটা প্ল্যাটফর্ম, একটা ফেয়ার প্ল্যাটফর্ম আমি পেয়েছি এক্স ক্রিয়েশন থেকে। যেখানে আমি সাবটাইটেল উইনার হয়েছি। আই এম বেস্ট স্মাইল। আই এম ভেরি মাচ হ্যাপি ফর দ্যাট। আর আমার যে স্বপ্নটা আমি ছোটবেলা থেকে দেখা যে স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি, এটা আমার কাছে বেস্ট অ্যাচিভমেন্ট। আমি আমার বিজনেসটাও ফ্যাশন রিলেটেড, তো মানে এটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ মডেল আমার এটা স্বপ্ন যে আমার আমার ক্লোদিং বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ আমার ফ্যাশন জুয়েলারি বিজনেস। তো এই হ্যাঁ, একদমই ফ্যাশনের সঙ্গে কানেক্টেড। সো আমি চাই এই আমার যে ফ্যাশন রিলেটেড যে আমার যে কাজ, আমার যে বিজনেস, সেটা যেন আমি এখানে একদিন প্রেজেন্ট করতে পারি। এটাও আমার একটা বড় স্বপ্ন। আর আমার যে স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে, এটা আমার কাছে বেস্ট অ্যাচিভমেন্ট। তার থেকেও বড়, ছোটবেলা থেকে আমি অনেকটাই প্রতিকূল পরিবেশের মধ্যেই বড় হয়েছি বলতে পারি। সবকিছু অ্যাচিভ করতে গিয়ে আমার অনেক হার্ডশিপ ফেস করতে হয়েছে লাইফে। তো ধীরে ধীরে যে আমি একটু দেরিতে বটে, বাট স্বপ্ন পূরণ কিন্তু হয় যদি সেটাকে ভালো করে দেখা হয়। অবশ্যই স্বপ্ন পূরণ হয়। এটা আমি আই এম দ্য এক্সাম্পল ফর দ্যাট। আর আর আমার ফ্যামিলি সাপোর্ট আছে। আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ এই জায়গাতে। আমার বাবা মা হয়তো একটু কম কথা বলে, তুই মডেলিং করছিস, নো নো নো, এটা করিস না, এটা ঠিক লাগছে না। তোর হাজবেন্ড রাজি হবে কি হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করেছে, তার জন্য হয়তো আমি এতটা এগোতে পেরেছি। এর আগেও আমি মডেলিং করেছি, অনেকগুলো প্রজেক্ট করেছি, বাট এক্সক্রিয়েশন ইজ দ্য বেস্ট। এক্সক্রিয়েশনের যে প্ল্যাটফর্ম আমি পেয়েছি এবং ফিউচারে এক্সক্রিয়েশনের সঙ্গে আমি জুড়ে থাকতে চাই, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ফিউচারের কাজগুলো আমি এক্সক্রিয়েশনের সঙ্গে অবশ্যই করব। আর আমি বলবো যে এসো তোমরা মডেলিং এ এসো, যারা আসতে চাইছো। মানে মডেলিং এই যে র্যাম্প ওয়াক, এই যে প্রেজেন্ট শো করাটা যে কতটা মানে নিজেদের কাছে যে কতটা বড় অ্যাচিভমেন্ট, নিজেকে যে গ্রুমিং করা, নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানো, তার জন্য প্রেজেন্ট শো ইজ দ্য বেস্ট। এটা আমি মনে করি। তো এসো সবাই, প্রেজেন্ট শো গুলো করো, এক্সক্রিয়েশনের সঙ্গে জুড়ে যাও। শ্রাবণী ম্যাম, জিৎ সাহা প্লাস শালিনী ম্যাম ইজ দ্য বেস্ট গ্রুমার। আর শ্রাবণী ম্যাম আর জিৎ শাহর কাছে এসো সবাই, সবাই এক্সক্রিয়েশনের সঙ্গে জুড়ে যাও। এটা বেস্ট অ্যাচিভমেন্ট তোমাদের কাছে, মানে ফিলিংস দারুণ হবে। আমার নাম মল্লিকা মণ্ডল। আমি আসছি দক্ষিণ কলকাতা থেকে। বাই প্রফেশন আমি একজন স্কুল হেলথ নার্স। আর তার সাথে সাথে প্যাশন বলতে পারেন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা, তার জন্যই। আমার অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল। আমার অনেক ফ্রেন্ডসরা আছে এই কলাতে, এই ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই। তো তাদের মতো আমি করতে পারবো কিনা, হয়তো সেরকমভাবে হয়ে উঠতে পারেনি। যেমন একটা মিডল ক্লাস ফ্যামিলিতে হয়, পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তারপরে আছে না একটা জব পেতে হবে, তারপরে তোমার স্বপ্ন। তো আমি জব পেয়েছি, জব করেছি। আমি সেই দিকটা থেকে আমি ফ্যামিলির দিকে দাঁড়িয়েছি। তারপরে আমি আমার প্যাশনকে ধরে এগিয়ে গেছি। আমার লক্ষ্য একদিকে পূরণ হয়েছে, কিন্তু মনে কোথাও একটা ছিল যে না করতে হবে। তো সেটা এখানে এসে আমার পূর্ণ হয়েছে। তো তার জন্য এক্স ক্রিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ, যে এই একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাকে, যেখানে আমাদের নার্সিং এ যেটা বলা হয় যে সাদা পোশাক আর ব্ল্যাক শু, এটা আমাদের হয়তো পুজোর টাইমেও আমাদের নিউ ইউনিফর্ম বলতে ইউনিফর্মই আছে। আমার অনেক পুজো এরকমও কেটেছে যে যেখানে আমি হয়তো আমার পুজোর কেনা নতুন জামাটা পরে উঠতে পারিনি, আমাদের প্রেশার চলেছে সেই টাইমে, আমি ছুটি পাইনি। কিন্তু
তার জায়গা থেকে আমি আমার একটা যে রঙিন দুনিয়া আছে আমি সেটাকে এখানে এস্টাবলিশ করতে পেরেছি। আমি খুবই আপ্লুত এখানে কাজ করে। হ্যাঁ, এখানে আমি ডাবল ক্রাউন্ডেড হয়েছি। একটা হচ্ছে বেস্ট কোচিং এর জন্য, যেটা সাবটাইটেল উইনার ছিলাম, আর একটা হচ্ছে আমি সেকেন্ড রানার আপ হয়েছি। আমার নাম মিতা বিশ্বাস, আমি কলকাতাতে থাকি। বাই প্রফেশন আমি 6-7 বছর ধরে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং সাথে আমি একজন ডান্সারও। পাশাপাশি কাজের পাশাপাশি আমি ডান্স প্যাশনটাকেও ফলো করছি। এই গ্ল্যাম ওয়ার্ল্ডে আসা আমার এই কারণেই, আমার নাচটাকে ভালোবাসা, সেখান থেকে ভালোবাসা জন্মেছে আমার মডেলিং এর প্রতি। ছোটবেলায় হয় না, প্রত্যেকটা মেয়ে হয়তো করেছে যে মাথায় ওড়না বেঁধে বড়দের জুতো পরে, হিলতলা জুতো পরে আয়নার সামনে হেঁটে নিজেকে মডেল ভাবতো। সেম ভাবে আমিও করতাম, কিন্তু কোনোদিন ভাবিনি সে ছোটবেলার খেলাটা আমি বড় হয়ে কোনোদিন সেটা পূর্ণ করতে পারবো বা কোনোদিন এরকম র্যাম্পে হাঁটতে পারবো। এর আগেও প্রেজেন্ট শো করেছি আমি, বাট আমার কাছে এক্সক্রিয়েশন একটা ফ্যামিলি। এটা কোনো অর্গানাইজেশন বলবো না, বাট এটা একটা ফ্যামিলি। এটা যেভাবে ফ্যামিলি মতো ট্রিট করছে, বিশেষ করে হচ্ছে শ্রাবণী ম্যাম, ফোন করে কথা বলা প্রথম দিন থেকে উনি যেভাবে আমার সাথে কথা বলতেন, মনে হতো না যে আমি আলাদা আলাদা বা প্রথম দিন কথা বলছি। প্রথম দিন থেকে এত আদরভাবে কথা বলতো, সমস্ত যা যা কোয়েশ্চেন ছিল, যখন যা কোয়েশ্চেন এসেছে মনে, ম্যামকে জিজ্ঞেস করেছি, ম্যাম আনসার করেছেন, ম্যাম ফোন করেছেন, সমস্তটা। তো সেখান থেকে আরো জিনিসটার প্রতি আমার এক্সাইটমেন্ট বেড়েছে যে না, আমি এখানে একবার কাজ করে দেখি। এটা আমার প্রথম কাজ এক্সপ্রেশনের সাথে। তো কাজ করে আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স। আর আমি এখানে মোস্ট ভার্সেটাইলের অ্যাওয়ার্ডটা, মানে সাবটাইটেলটা উইন করেছিলাম। সেখানে আমার একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করে। পরবর্তীকালে ইচ্ছে আছে এই অর্গানাইজেশনের সাথে আরো কাজ করার। থ্যাংক ইউ। আমি দীপাঞ্জলি সরকার, বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। তো এই প্ল্যাটফর্মের মানুষ আমি নই। বেসিক্যালি আমি একটি এনজিওর সাথে যুক্ত আছি এবং বাই প্রফেশন সেটাই করি। তার সাথে সাথে আমার কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি অনেক দিন ধরে টিউশন দিই এবং একটি স্কুলেও আমি পড়াতাম, রিসেন্টলি সেটি ছেড়ে দিয়েছি। আর এছাড়াও আমি প্রচুর হ্যান্ডক্রাফট, হ্যান্ড ডেকোরেটেড প্রোডাক্ট তৈরি করি, নিজে তৈরি করি, এবং সেই ভালো লাগা, সেই ভালোবাসা থেকে অনেক কিছুর সঙ্গে আমি যুক্ত থাকি। কিন্তু এইখানে যুক্ত হওয়াটা আমার কাছে কোইন্সিডেন্টালি ভাবে এসছে। আমার বেস্ট ফ্রেন্ড চার্মি, তো সে আমাকে একদিন এটা বলে যে একটা এরকম আছে, তো আমরা করছি, তুই কর। তো আমি খুব ঘাবড়ে যাই, কারণ আমার তো এটা প্রফেশন নয়। আমি বলি না, আমি পুরো ওকে ইগনোর করে যাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ও একদিন আমাকে দিদি এবং দাদার সাথে পরিচয় করিয়ে দেয়, এক্সক্রিয়েশনের যারা কর্ণধর, মাথা যাই বলা যায়, আমাদের এই রকম মানুষদেরকে তুলে ধরার যে গার্জেন বলতে পারো। বাড়ির বাইরে এরা দুজনে একটা গার্জেন। ফার্স্ট টাইম এদের সাথে আমি শ্রাবণীদি এবং প্রসেনজিৎদার সাথে পরে কথা বলি, ফার্স্টে শ্রাবণীদির সাথে কথা বলি। ফার্স্টে হয়তো কথা বলাটা আমার সাথে খুবই ভালো হলো, পরে হয়তো একটু তিক্ততা হয়েছিল, কিন্তু সেটা মিটে যায় এবং প্রসেনজিৎদা সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা পুরোটাই সেট করে দেয়। এবং প্রথম দিনই দেখে মনে হচ্ছিল খুব নার্ভাস, খুব মানে পারবো না এরকম। দিদি দাদারা বকাও দিয়েছে, চোখটা ছলছলও করেছে, অনেক কিছু হয়েছে, আমার এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, হ্যাঁ। তো শালিনীদিকে তো আমি সেই দিন প্রথম দিন ব্যানারে আমি দেখিনি, ফার্স্ট দিন। হ্যাঁ, তারপরের দিন আমি ওনাকে দেখেছি। তো দেখার পর আমার ভালোই লেগেছে। উনি আমার ফার্স্ট গ্রুমার হিসাবে, এবং এনারা দুজন। তো আমি বলতে পারছিলাম না বা করতে পারবো না এরকমই ভাবছিল আমার। তখন দাদা দিদিরা সাহস জুগিয়েছে, বলেছে দীপানিতা পারবে, চেষ্টা করো। এই করতে করতে ব্যানার থেকে এই গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারে একটার পর একটা দাদা দিদি আমাকে বলে গেছে, দীপানিতা করো, ভালো লাগবে, করতে ইচ্ছা, মনের মধ্যে সাহস এসছে, আমি করেছি। এবং আজকে এই জায়গাতে এতটা হয়েছে, এখন দাদা দিদিরাই বলেছে যে দীপানিতার অনেক পরিবর্তন হয়েছে। তাহলে আমার কাছে এটাই আছে, আমি এটাই সব থেকে বড় প্রাপ্তি, যে আমি নিজের মধ্যে একটা চেঞ্জ আনতে পারি। কেন আমি এই জায়গায় আসার মানুষ নই, এবং আমি কখনোই সাজতে গুজতে ভালোবাসা এগুলো আমার থেকে অনেক দূরে, আমি খুব সিম্পল ভাবে থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকাল করতে পারছি সবকিছু, সবকিছু রসদ জুগিয়েছে। মানে টোটালি বলেন না, একটা মানুষের মধ্যে একটা চেঞ্জ আসে। তো ওই জুন মাস থেকে আপ টু ফেব্রুয়ারি একটা বিরাট চেঞ্জ এসছে,
এবং আজকে দাদা দিদির হাত ধরে এটাই আমার মানে গুরুদেবের বলতে গেলে যেটা বোঝা যায় যে এটাই আমার কাছে গুরুদেবদের প্ল্যাটফর্ম, যে আমি এখানে ফার্স্ট হাতে করি এক্স ক্রিয়েশনে, এবং এরা হচ্ছে আমার গুরুদেব। এটার হাত ধরে এখন আদার্স জায়গায় যাই না বা করি না তা নয়, কিন্তু পেছনের দিক তো ভুলে গেলে চলে না, যে প্রথম হাতে খড়ি দিয়েছিল, সেটা আমার চিরকাল মনে থাকবে। এবং এটাই আমি তাদের কাছে ধন্যবাদ জানাই, যে আমি খুব খুশি তাদের। অবশ্যই এখন ভালো লাগে, মানে এখন একটা লোভ জগেছে মনের মধ্যে, লোভ এসছে যে হ্যাঁ হ্যাঁ করছি। এখানে যে বন্ধু বান্ধব হয়েছে, আরো 5 জনের সাথে আলাপ হয়েছে, এগুলো আমার কাছে সব থেকে আরো বেশি প্রাপ্তি। হ্যালো, আমি সানি চ্যাটার্জি। আমি একজন প্রফেশনাল অ্যাক্টর, ডান্সার অ্যান্ড মডেল। এক্সপেরিয়েন্স তো এখানে খুবই ভালো ছিল। আমি ১ম এই ধন্যবাদ জানাতে চাই আমার মা-বাবাকে, যারা আমাকে এই প্যাশনটার জন্য মানে সাপোর্ট করছেন। অনেক নেগেটিভ কমেন্ট আছে তারপরেও। সেকেন্ডলি হচ্ছে জিৎ স্যার, শ্রাবণী ম্যাম। প্রচুর পরিমাণে এরা আমাকে সাপোর্ট করেছে, মানে অনেক গাইড করেছে। এটার জন্য অনেক, অনেক ধন্যবাদ তাদেরকে। আর এক্স ক্রিয়েশনের অনেক মেম্বারকেও অনেক ধন্যবাদ। এক্স ক্রিয়েশনটা আমার একটা বন্ধুর মাধ্যমে জানতে পারা। এখানে মডেলিং হচ্ছে। তো এইখানে এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তো আমি এমনি মডেলিং করি ক্লাস 3 থেকে। মডেলিং, হ্যাঁ, ক্লাস 3 থেকে মডেলিং, অ্যাক্টিং, ডান্স করি। হ্যাঁ, মিডলেই কোনো কিছুর জন্য একটা অফ হয়ে গেছিল। তারপর আবার এই এক্স ক্রিয়েশনের মাধ্যমে আমার এই মডেলিংটা স্টার্ট করা। খুব ভালো এটা। হ্যাঁ, ওইখানে আচ্ছা, 27th ডিসেম্বরে আমি অ্যাজ এ রানওয়ে মডেল পার্টিসিপেট করেছিলাম। তো এখানে ম্যাম রিচা শর্মা, যুধাজিৎ স্যার, এনাদের মানে খুবই ভালো লেগেছে। এনার জাজ হিসেবে ছিলেন এনারা। আদার্স অনেকেই ছিলেন। আমার নাম ইতিমধ্যে মনে পড়ছে না। তো খুব এরা ভালো গাইডও করেছেন। এদেরকে পরে যখন আমি জিজ্ঞাসা করি, "স্যার আমার মধ্যে কোনো কিছু ভুল ছিল কিনা?" এরা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে, "এইগুলো তোমার ইমপ্রুভ করা দরকার, এগুলো গ্রো আপ করা দরকার, এগুলো গ্লো আপ করতে হবে।" শালিনী ম্যামের নামে তো কিছু বলাই যাবে না। মানে প্রত্যেকটা ছোট, ছোট জিনিসও উনি একদম বুঝিয়ে দিচ্ছিলেন যে এইটা করা যাবে না, এটা ভুল, এইটা মানে এরকম, এরকম ব্যাপার। তো আদারওয়াইজ কি ড্রেসে সেইসব সিলেকশনের দিক থেকে সবকিছুতে একদম শালিনী ম্যাম, স্যারকেও বলা যাবে না কম, উনিও সাপোর্ট করেছেন বা হেল্প করেছেন এইসব জিনিসগুলোতে। অনেকেই আছে নেগেটিভ কমেন্ট করবে, অনেকেই জাজ করে। তো আমি বলব কি সবসময় কাউকে জাজ করা উচিত নয়। মা-বাবা অলওয়েজ পাশে রয়েছেন। আমার স্বর্গগত দাদু ঠাকুমা, দিদা দাদু এরা সব্বাই আমার, ওনাদের আশীর্বাদেই তো জিনিসটা নিয়ে এগোনো। তো ওনাদের আশীর্বাদে আমি জিনিসটা নিয়ে এখনো এগোতে চাই। আর সেই টপ, সেই জায়গাটায় আমি নিজেকে দেখতে চাই। যতক্ষণ না যাবো, খেটে যাবো। সেই জায়গাটায় যতক্ষণ না পৌঁছাচ্ছি থামছি না, এরকম একটা ব্যাপার। শুরুয়াত হয়ে গেছে। এখনো অনেক গ্লো আপ বাকি আছে। আমি বলতে চাই এটাই যে, এই সুযোগটা অনেকেই আছে পায় না। আমি সুযোগটা পেয়েছি, তো মানে এটা আমার খুবই ভালো ব্যাপার। তো ধন্যবাদ তোমাকেও, এই জিনিসগুলো এতটা শেয়ার করতে পারছি। আর যারা আছে, অনেকেই আছে যে করতে চায় কিন্তু করতে পারে না এই ফিল্ডে। তাদেরকে আমি একটা জিনিসই বলব, নিজেকে আটকে রাখলে হবে না। বেরোতে হবে। বেরিয়ে এক্সপ্লোর করতে হবে। জিনিসগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। তবেই তো জিনিসগুলো হবে। ঘরে থাকলে কি হবে এমনি জিনিসগুলো? অনেকেই আছে ভাবে, হবে না, হচ্ছে না, ব্যাস থেমে যাই। কিন্তু ওইরকম করলে তো হবে না। জিনিসগুলো এগোতে হবে নিয়ে। তোমার এক্সপিরিয়েন্সটা যেটা বললে যে হাজবেন্ডের সাপোর্ট, টোটাল যে ফ্যামিলির একটা সাপোর্ট দরকার, একটা কমন জিনিস, যেখানে নিজের ইচ্ছেটা পূরণ করার একটা সময় থাকে, যেখানে অনেকেই বললো এই বিষয়টা নিয়ে। তো সেই নিজের ইচ্ছের স্বপ্নটুকু তুমি কিভাবে দেখতে চাইছো, বা কতটা মনে হচ্ছে এইটুকুনি পূরণ করতে পেরেছি নিজের ইচ্ছেটাকে? অবশ্যই আমি আগেই বললাম যে আমার এটা একটা স্বপ্ন ছিল নিজেকে অ্যাজ আ মডেল প্রেজেন্ট করা। এই স্বপ্নটা না আমি যে পূরণ করতে পেরেছি, আর মানে সেটা আমার কাছে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। আর তার পেছনে এই যে আমার ফ্যামিলি, আমার ছেলে প্রত্যেককে সামলে, এবং একটা হিউজ প্রেশার আমার উপর আছে। তারপরেও যে আমি নিজেকে মানে এই জায়গাটা মানে প্রেজেন্ট করার জন্য অ্যাজ আ মডেল যে মানে নিজেকে যে গ্রুম করতে মানে মেনটেন করতে পারছি, এটার জন্য কিন্তু টাইম দরকার। ডেফিনিটলি এটার জন্য টাইম দরকার, এবং সেটা যে করতে পারছি, এবং আমি বিভিন্ন জায়গায় কাজ করছি, এই যে টাইমটা বার করছি, এটা আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। কারণ আমি সবসময় চেষ্টা করি যে মানে নিজের স্বপ্নগুলোকে কোনোভাবে সাপ্রেস করা যাবে না, করতেই হবে যেভাবেই হোক। প্রত্যেককে আমি বলবো
যে নিজের যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটাকে কিন্তু ফুলফিল করার জন্য নিজের বেস্টটা দিয়ে দাও। তার জন্য যেভাবে হোক টাইম ম্যানেজ করতে হবে, যত প্রেশার থাকুক সব নিজের ফ্যামিলি সবাইকে মেনটেন করে নিজের কাজকে অবশ্যই করতে হবে। এটার জন্য যেভাবে হোক টাইম বের করার থাকে তুমি বের করো, করতেই হবে নিজের স্বপ্নকে পূরণ করতেই হবে। এটা প্রত্যেকের, স্পেশালি ফর দ্য ওমেন, এটা করতেই হবে। মানে মেয়েদের সাকসেসফুল হওয়াটা খুব জরুরি, যেভাবেই হোক। এটাই। একদম, একদম তাই। আমি মানে এটা আমি চাই যে মেয়েদেরকে সাকসেসফুল হতেই হবে। মেয়েরা শুধুমাত্রই সংসারের কাজ করার জন্য নয়। একদম। বোলপুর থেকেই আসি। হয়তো কোনো দিন যদি কিছু লং প্রোগ্রাম থাকে তাহলে তখন আমি কোথাও থাকি। আমার বেসিক্যালি কাজটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, তারপর হচ্ছে ম্যারেজ, আর্লি ম্যারেজ যেগুলো থাকে, বা হয়তো কোনো রকম বাচ্চা হয়েছে, তাকে সেক্সুয়ালি হয়তো মেল ফিমেল বলে তাকে সেই অ্যাবিউজ করা হচ্ছে। তো এইসব বেশিরভাগই আমি খুব ফেস করি, এবং এগুলো আইন কানুনিভাবে যাতে নিজের কাজে। এছাড়াও আমার সিনিয়ররা আছেন, তারা আমাকে সেটা করতে সাহায্য করেন যে কিভাবে করবে, দীপানিটা কিভাবে যাবে, কোথায় যাবে, কি করলে হয়। কিন্তু এখন আমার খুব ভালো হয়ে গেছে। আমি সেই সব জায়গাতে এনজিওতে যাই, যে কোনো প্রোগ্রাম সোশ্যাল ওয়ার্ক থাকে তাদেরকে শেখাই, নিয়ে যাই, তাদেরকে ক্লাস দিই, এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমি হোম টু হোম সেই বিষয়ে সার্ভিস দিয়ে তাদেরকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে স্কুলে পাঠানো দরকার, বিয়ে দেওয়া যাবে না, বাড়িতে এটা প্রতিরোধ করা দরকার। হয়তো অনেক সময় আছে যে আমি কোনো মেল পার্সনকে পেয়েছি যে এগুলো একদমই পছন্দ নয়, স্কুলেও পাঠাবে না, প্লাস বাড়িতে মেয়েদেরকে, বউকে হয়তো মারধর করে, বাড়িতে অশান্তি করে, টাকা পয়সা দেয় না। এবং তাদেরকেও আমি খুব খুশি যে বলতে, যে আজকে তারা একটা কিছু করে, তারা সেই জায়গা থেকে বেরিয়ে এসছে, আমি রিহ্যাবে রেখেছি, সেখান থেকে তাদেরকে আমি ভালো একটা রাস্তা দেখাতে পেরেছি। এটা আমার কাছে একটা পুরো খুব খুশির জায়গা, যে আমার আজকাল ভালো লাগে যে আমার কথা কেউ গ্রাহ্য করে, আমি তাকে সেটাতে মোটিভেট করতে পারি, বলতে পারি যে হ্যাঁ তুমি, কিন্তু সকলে হয়তো শোনে না, কিন্তু বেশিরভাগই আমি দেখেছি, এক দুজন হয়তো, সবাই তো আর সমান হয় না। আমি আমার যতটা ক্ষমতা আমি সেটা তাকে দিই, কিন্তু নেওয়াটা তো তার ব্যাপার। এবার সে কতটা নেবে না নেবে আমি তো তাকে বলতে পারি না, কিন্তু বেশিরভাগই মানুষ নিয়েছে এবং তারা ভালো হয়েছে, আজ তারা খুব খুশি। দুটো এরকম রিসেন্টলি কেস হয়েছিল, মানে অন্য জায়গায় মামার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছিল, সেটা আমি আটকাতে পেরেছি। সেটাকে এখন সেই স্কুলে যাচ্ছে, এবং স্কুলের থেকে নাম সিলেক্ট করে আমি সেই তাদের বাড়িতে যাই। বোলপুরেও এরকম আছে যে আমি তাদের স্কুলের হেডমিস্ট্রেস আমাকে নামের লিস্ট দেন। কিছু স্কুলও আছে যারা খুবই এগুলোর বিষয়ে তৎপর আর কি, তারা আমাকে কোঅপারেট করেন এবং বলে যে দিবানিকা অমুক জায়গায় যাও, আজকে এরকম হচ্ছে, এবং সেটা আমি চাইল্ড লাইনে বলি, খবর দিই। আমি মোটামুটি এখন অনেকটা এই বিষয়কে আয়ত্ত করতে পেরেছি, শিখে গেছি, বুঝে গেছে, কনফিডেন্স হয়ে গেছে, এবং পরিচিতি এবং বেশি হয়েছে যে আমি পরিচিতিও হয়েছি, কেউ আমাকে গ্রাহ্য করে এবং আমার কথার কেউ মূল্য দেয়। এইটা হচ্ছে আমার কাছে বড় প্রাপ্তি, যে আমি বললাম কেউ শুনলো না তা নয়, অনেক কিছু সেই বিষয়ে আমি নির্ভর করে আমার। সত্যি কথা বলতে এর মাঝেও আমার কাছে অনেক অফার এসেছে সেখানে জয়েন করা, সেখানে প্রেজেন্ট শোতে অংশগ্রহণ করার। বাট আমার মনে হয় এক্সক্রিয়েশনের বাইরে আমি এখন যেতে পারবো না। কারণ এখানে যে ফ্যামিলি বিহেভিয়ারটা আমি পেয়েছি, যা গাইডেন্স আমি পেয়েছি, বিশেষ করে শালিনী ম্যাম যেভাবে শিখিয়েছেন হাতে ধরে, তো সেখান থেকে আমি আরো কিছু শিখতে চাই ম্যাডামের থেকে। তো সেখান থেকে শুরু করে আমি নিজেকে আরো উঁচু জায়গায় দেখতে চাই উইথ এক্সক্রিয়েশন, এক্সক্রিয়েশনও বড় হোক, সাথে আমিও বড় হই। আমি বেসিক্যালি সবকিছুই করি। ওয়েস্টার্নটা আমার বেশি পছন্দের, ওটাতে আমি বেশি অ্যাক্টিভ রয়েছি। আর ক্লাসিক্যালও ভালো লাগে, কিন্তু আমার সব ডান্স বলতে আমার সবকিছুই ভালো লাগে। এই প্রশ্নটা না আমার দিদির ছেলে, সেও তার দিদিকে করেছিল যে মিমি কিভাবে পারে। সারাক্ষণ অফিস করছে, 9 to 7 অফিস করছে, অফিস করার পর শো থাকলে ডান্স ক্লাসে যাচ্ছে, রাত 11টায় বাড়ি ঢুকছে, পরের দিন আবার সেম ভাবে রিপিট হচ্ছে। মিমি কিভাবে পারে? তো আমি ওকে এটাই বলেছি যে ভালোবাসা যদি থাকে, ঠিক আছে, যতই কঠিন হোক না কেন টাইমটা ঠিক ম্যানেজ হয়ে যায়।
আর তখন শরীরে থাকাবারটা আসে না, মনে হয় হ্যাঁ এটা আমাকে করতে হবে, এটা আমার জিনিসটা আমাকে এই জায়গাতে পৌঁছতে গেলে আমাকে করতেই হবে। সেরকম ভাবে আমার অফিস থেকে রিহার্সাল থেকে কখনো শো থাকে, ওখান থেকে আমাকে শোয়ে পৌঁছাতে হয়, শো করে রাতে বাড়ি ফিরছি। এবং আমি 2017 থেকে 16-17 থেকে আমি বাংলা টেলিভিশনের অনেক বাংলা সিরিয়ালে, হিন্দি সিরিয়ালে ব্যাকআপ ডান্সারের কাজ করতাম। সেখানে আমার কলেজ করে, ডান্স রিহার্সালে গিয়ে, শো করে, আমাদের শুট করে, সমস্ত করে রাতে বাড়ি ফিরতাম। সেম ডে আবার জিনিসগুলো আমাকে করতে হতো। আর তখন আমি কলেজে পড়তাম যেহেতু আমি টিউশন করাতাম, তখন আমি কাজে যুক্ত হইনি। টিউশনের সাথে সাথে এগুলো আমার চলতো। তারপরে আবার অফিস জয়েন করলাম, আরো একটা কাজ আমার অ্যাড হলো। তো চলতো আমার, কলেজ চলতো, টিউশন চলতো, অফিস চলতো, শুট চলতো, ডান্স ক্লাস চলতো। তো এইভাবে না ম্যানেজ করতে করতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে এসছে যে ঠিক আছে, জিনিসটার প্রতি যখন ভালোবাসা আছে, 24টা তো ঘন্টা ম্যানেজ করে নেবো। তো চলছে, ওভাবেই চলছে। আগামী দিনে আমি আরো ব্যস্ত থাকতে চাই লাইফে। যত ব্যস্ত থাকবো নিজেকে তত ভালো রাখতে পারবো। এই ফ্যামিলি নিয়ে মানে কি বলবো, যত বলা হবে ততই কম বলা হবে। কারণ কি এর আগেও আমি বিউটি পেজেন্ট অ্যাটেন্ড করেছি। তো অনেকে অনেক কথা বলে, কিন্তু কথা বলা আর করার মধ্যে পার্থক্য আছে, তাই না? তো সেই সেই অ্যাকসেন্টটা, সেই জায়গাটা আমি এখানে দেখতে পেয়েছি। তো আমি এখানে আরো ফিউচারে পুরো কাজ করে যেতে চাই এর হাত ধরে। যাকে বলতো, আর সব জায়গায় যেটা থাকে যে ট্যালেন্ট রাউন্ড, যেটা আগেও অনেকে বলেছে, সবাই বলে যে ট্যালেন্ট রাউন্ড আছে, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি কোথাও করা হয় না সেইভাবে, ঠিকঠাক ভাবে যে একজন জাজেস আছে তিনি মার্কস দিচ্ছেন, সেটা না। তোমরা এক একটা ভিডিও দিয়ে দাও, ওখান থেকে হয়ে যাবে, এরকমও আমাকে মানে ফেস করতে হয়েছে। হ্যাঁ, তো এখানে আমি দেখলাম পুরো প্রপারলি যেমন একটা বিউটি পেশেন্ট হয় আমরা যেটা দেখতে পাই, তো সেই রকম ভাবে কিন্তু পুরো অ্যারেঞ্জড ছিল। আর যেখানে একদম আমাদের মানে শালিনী ম্যামের কথা না বললেই নয়, সবাই বলছে, আমিও একই কথাই বলবো, যে ওনার মতো এত ছোট ছোট ব্যাপারগুলো ধরিয়ে দেওয়া, এই ব্যাপারটা হচ্ছে সবাই হাঁটছে ঠিক, কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো ধরিয়ে দিয়ে যে তাকে পারফেকশনে তুলে আনা। আমি আগে বললাম যে আমি বিউটি পেজেন্ট করেছি, কিন্তু আমার যে ছোট ছোট ভুলগুলো হচ্ছে সেটা কেউ ধরিয়ে দেয়নি সেভাবে। তো আমি এখানে এসে বুঝতে পেরেছি সেই ছোট ছোট ভুলগুলোকে কি করে আমি পারফেক্ট করে সেটাকে একটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা যায়। তো সেই জন্য এই ফ্যামিলি। আর আরেকটাও ব্যাপার বলবো, যে মেন দিনকে হয়তো হয়ে গেল যে রিহার্সেল হয়ে গেল, রিহার্সেল হয়তো খুব ভালো করে করিয়ে দিল, কিন্তু মেন দিনের কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুব খারাপ থাকে অনেক জায়গায়। মাস্টলি সেট যে খুব খারাপ থাকে, হয়তো আহ, এতক্ষণ ধরে ডাকছে, কল টাইম 8টা থেকে দিয়ে, তারপরে আর কোনো তাদের একজন যে মানুষ সকাল থেকে আছে তার পুরোপুরি সব ব্যবস্থা, অ্যাজ এ নার্সিং স্টাফ আমি বলবো যে তার জল খাবার এগুলো দরকার হয় প্রত্যেকটা মানুষের। তো সেই জিনিসগুলোও কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা হয়েছিল। প্রত্যেকটা পার্টিসিপেন্ট যে কেউ বলতে পারবে না যে আমি খাবার পাইনি, বা আমরা যারা ফাইনালিস্ট ছিলাম আমাদের অনেক লেট হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা লাস্ট পর্যন্ত সবাই মানে পেয়েছি। হ্যাঁ, যেটা আমি আমার ফ্রেন্ড আছে আমরা খুব মানে ভুক্তভোগী, যে আরে গিয়ে পরে কিছুই নেই, সব শেষ, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সেই দিক থেকে বলতে পারো যে একদম ভয়ের কিছু নেই, আর খুবই সেফ। অনেকে ভয় পায় ফটোগ্রাফার কেমন হবে, কি জানি বাবা গায়ে টাচ করবে কিনা, এইটাতে কিন্তু অনেকের কোয়ারি থাকে। আমাকেও অনেকে কোয়ারি করছে, নতুন অর্গানাইজেশন যাচ্ছ, কি জানি কেমন হবে। আমি বললাম যে ঠিক আছে দেখি না। আমার আরো একজন পরিচিতের হাত ধরে আমার এখানে আসা। তো শ্রাবণী ম্যামের সঙ্গে আমার প্রথম কথা বলা। তো উনি বলেছিলেন যে এটা কিন্তু দেখো করে অন্যরকম। সত্যি যেমন উনি বলেছেন সেরকম কিন্তু আমি পেয়েছি। তো আমি আগামী দিনে সব্বাইকে বলবো, ইতিমধ্যে আমি যাদের সাথেই শেয়ার করেছি তারা সবাই সিজন 2 এর জন্য আসার জন্য মানে অলরেডি সিট বুকড, যে আমি করবই। কবে হচ্ছে শুধু জানিয়ে দিবি, এরকম বলেছে। হ্যাঁ, তো আরো যারা শুনছো, যারা দেখছো, আসো। এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, আমি এটা বলবো মাস্টলি সেড। এত কিছু কিন্তু কেউ দেয় না। আমার মানে আমি কি বলছি, এই বিউটি পেজেন্ট অনেক করেছি, কিন্তু ফার্স্ট এবার আমার এটা টক শো, যেখানে আমি বলতে পারছি আমার কথাগুলো। আর থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। তোমাকে অনেক দিন ধরে দেখছি। হ্যাঁ, তো এই সুযোগটা করে দিচ্ছ বং সিরিজকেও অনেক অনেক ধন্যবাদ। সবাইকে যে কথাগুলো বললাম, প্রত্যেকের কথা বললো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এর আগেও কথা বলেছি বাট নোটিস করা আপনাদের করা হয়নি, সেটা হচ্ছে এখানে যেটা বললো, এখানে আছে 4জন
ফিমেল মডেল এবং একজন মেল মডেল। এখানে সেফটির যে বিষয়টা এসে যায় খুব গুরুত্বপূর্ণ একটা মেয়েদের ক্ষেত্রে। তো সেইখানে যেটা কথা বললো, ফটোগ্রাফারের কথা বললো, টোটাল ব্যাপারটাই ডে ক্যালেন্ডার শুট থেকে শুরু করে একদম ফাইনাল শো এর দিন 27th প্রতিটা ক্ষেত্রেই এই যে প্রত্যেকজন ফিমেল মডেল ছিল নিরাপত্তাহীনতায় ম্যাক্সিমাম টাইম হয়, যে কখন আসবে, কখন জিনিসটা কি হবে, ইভেন ফুড সমস্ত কিছুটা নিয়েই তো একটা শো, কমপ্লিট শোতে আমরা ট্যাগ দিতে পারি সেটাকে। তো এটাকেই সবাই কমপ্লিট শোর একটা ট্যাগ দিচ্ছে এই কারণেই, কারণ এখানে সেফটি থেকে শুরু করে ফুড সবটাই A+ ছিল, সেটাই সবার মতামত। আর একজন মেল মডেলও ছিল, তাদের কথাও আমরা তুলে ধরলাম। প্রত্যেকের একটাই কথা, এক্স ক্রিয়েশনের যে সাপোর্টটা পেয়েছে এবং গ্রুমার শালিনী ম্যামের কাছ থেকে যে ছোট ছোট ভুলগুলো যেগুলো ছিল ঠিক করতে পেরেছে, সেটাও তারা জানালেন। এপিসোড নাম্বার 14 আপনারা দেখছেন। এইভাবে নজর রাখুন এক্স ক্রিয়েশনের সঙ্গে এবং নজর রাখুন বং সিরিজে ফ্যাশন ইন্ডাস্ট্রির আরো সমস্ত নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।